না না লিখতে হবে না, জাস্ট শুনে যা। দেখো প্রথমে যে বিষয়টা বলেছে, লেফট লিডার দেশনায়ক ইজ শ্রীলঙ্কার নিউ প্রেসিডেন্ট। এটা কালকে আমি ভিডিওতে বলেছি, তবু আজকে বলছি। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে সম্প্রতি, ঠিক আছে? তো রাষ্ট্রপতি নির্বাচনে এতদিন রাষ্ট্রপতি ছিলেন বিক্রম সিংহ, ওকে? তো এই গত 2-4 দিন হলো আর কি, পরশু দিন রেজাল্ট বেরিয়েছে। তো রেজাল্ট বেরোনোর পরে শ্রীলঙ্কার একটা নতুন পরিবর্তন দেখা গেছে, ঠিক আছে? তো সেখানে নতুন রাষ্ট্রপতি হয়েছে কি দেশনায়ক, লেফট লিডার মানে কি বামপন্থী নেতা। এতদিন ধরে বামপন্থী ছিল না, যেটা হচ্ছে শ্রীলঙ্কার ইতিহাস না, মানে শ্রীলঙ্কার একটা নতুন একটা অধ্যায় তৈরি হল, যেটা লেফট লিডার মানে বামফ্রন্ট সরকার। আমাদের যেমন সেই বামফ্রন্ট সরকার ছিল সেরকম লেফট লিডার। তো এই শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি নির্বাচন হলো এবং সরকারের যে পরিবর্তন হলো, এটা কিন্তু আমাদের ভারতবর্ষে এবং ইন্টারন্যাশনাল যে কূটনীতি রয়েছে, ঠিক আছে, ডিপ্লোম্যাসি রয়েছে, এটা কিন্তু অনেক পরিবর্তন দেখা দেবে এবার, ঠিক আছে? এটা নিয়ে কেন এত আলোচনা হচ্ছে বা কেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটার একটা সিগনিফিকেন্ট রয়েছে, ঠিক আছে? কেন এতদিন ধরে আমাদের ভারতের সঙ্গে শ্রীলঙ্কার কিন্তু বন্ডিংটা ভালো ছিল, এবার কিন্তু যেহেতু লেফট লিডার আসছে, তার কী কী সিগনিফিকেন্ট পড়বে, মানে তাৎপর্য কী নতুন যে রাষ্ট্রপতি নির্বাচন হলো, সেটা আমাদের একটু জানতে হবে। দেখো প্রথমত শ্রীলঙ্কা, আচ্ছা একটু বড় করছি, দেখো শ্রীলঙ্কা হোল্ড স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স ইন ইন্ডিয়ান ফরেন পলিসি। অর্থাৎ শ্রীলঙ্কার বর্তমান যে পরিস্থিতি, সেটার ক্ষেত্রে ভারতের যে বিদেশ নীতি রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। ডিউ টু ইটস প্রক্সিমিটি অ্যান্ড শেয়ার মেরিটাইম বাউন্ডারি অ্যান্ড স্টেবিলিটি। অর্থাৎ এইটা একটু বলে দিই, দেখো কারণটি কেন খুবই মানে বৈদেশিক নীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডিউ টু ইটস প্রক্সিমিটি অ্যান্ড শেয়ার মেরিটাইম বাউন্ডারি। মেরিটাইম বিচ হচ্ছে আমাদের শ্রীলঙ্কা আমাদের কাছে অবস্থিত, ঠিক আছে, খুবই প্রক্সিমিটি মানে নিকটে অবস্থিত, এবং হচ্ছে জলপথের যে সীমানা রয়েছে, পক প্রণালী রয়েছে, মান্নার উপসাগর রয়েছে। তাহলে ভারতের সঙ্গে শ্রীলঙ্কার জলসীমানা রয়েছে, ঠিক আছে, জলসীমানা রয়েছে এবং সমস্যা দেখা দেবে না। তো সেই কারণে, এবং শ্রীলঙ্কার স্টেবিলিটি কিন্তু ভারতের সঙ্গে আমাদের শ্রীলঙ্কার যে ট্রেড বলো আর হচ্ছে পলিটিক্স বলো বা ইন্টারন্যাশনাল সমস্ত কিছু বিষয়গুলো জড়িত থাকে, ঠিক আছে? আমাদের প্রতিবেশী যদি আনস্টেবল থাকে তাহলে আমাদের প্রবলেম হবে, সেই কারণে হচ্ছে, ওকে? আচ্ছা, স্টেবিলিটি ইন শ্রীলঙ্কা ডাইরেক্টলি এফেক্টেড ইন্ডিয়ান সিকিউরিটি অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট। অর্থাৎ সেই কারণে যেহেতু জলসীমানা রয়েছে এবং প্রতিবেশী দেশ, সেই কারণে আমাদের এই শ্রীলঙ্কার স্টেবিলিটি খুবই গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে কিসের, ভারতের ফরেন সিকিউরিটি মানে কি, নিরাপত্তা এবং অর্থনৈতিক মানে ব্যবসা বাণিজ্য ইকোনমিক ইন্টারেস্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। কী কী প্রভাব পড়বে দেখে নাও। দেখো প্রথমত ফরেন পলিসি অ্যালাইনমেন্ট, ওকে? অর্থাৎ প্রথমে হচ্ছে বৈদেশিক নীতির ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। কেমনভাবে? দেখো যেহেতু চায়না অ্যাকচুয়ালি দক্ষিণ পূর্ব এশিয়াতে মানে কোন দেশ শাসন করবে, মানে কোন দেশের মানে কোন বৈদেশিক শক্তির প্রভাব বিস্তার করবে, পুরোটা ডিপেন্ড করে। অর্থাৎ আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দুটো দেশ শক্তিশালী, একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে ইন্ডিয়া, ওকে? তো চায়না হচ্ছে কি বর্তমানে খুবই একটা উন্নত দেশ, ঠিক আছে, সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়াকে যে কন্ট্রোল করছে, এবং ভারত হচ্ছে আরও শক্তিশালী, ঠিক আছে, দুটো শক্তিশালী দেশ। এবার যে এই যে ছোটোখাটো দেশগুলো আছে, দ্বীপ রাষ্ট্র, মালদ্বীপ, শ্রীলঙ্কা থেকে শুরু করে বাংলাদেশ, এই সমস্ত কিছু কিন্তু ইন্টারন্যাশনাল একটা রাজনীতি আছে, ইন্টারন্যাশনাল একটা পলিটিক্স আছে, সেই পলিটিক্সের ওপর ভিত্তি করে সব কিছু হচ্ছে, ওকে? সেই কারণে এতদিন ধরে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের রিলেশনটা ভালো ছিল, কিন্তু যেহেতু বর্তমানে লেফট সরকার এলো, সেই কারণে কী হলো, এখন কিন্তু চায়না ঘেঁষা হয়ে যাবে। কেন? কারণ চায়নার যে রাজনীতি সেটা কিন্তু লেফট ফ্রন্ট, ঠিক আছে? তাহলে চায়নার সঙ্গে যদি চায়না ঘেঁষা হয়, অর্থাৎ শ্রীলঙ্কার বর্তমান যে রাষ্ট্রপতি সে যদি চায়না ঘেঁষা হয় বা চায়নার সঙ্গে ভালো রিলেশন রাখতে চাই, তাহলে ইন্ডিয়ার সঙ্গে রিলেশন ভালো হবে না। তাহলে ইন্ডিয়ার সঙ্গে রিলেশন না ভালো হলে আমাদের ভারতের সঙ্গে ট্রেড ভালো হবে না, সমস্ত কিছু প্রবলেম তৈরি হবে। সেই কারণে দেখো কেমনভাবে ফরেন পলিসি অ্যালাইনমেন্ট হচ্ছে। দেখো এ চেঞ্জ ইন লিডার কুড শিফটেড শ্রীলঙ্কার ফরেন পলিসি পোটেন্সিয়াল এফেক্টিং ইটস স্ট্যান্স টুয়ার্ড দি চায়না অ্যান্ড ইন্ডিয়া। অর্থাৎ বর্তমান যে পলিটিক্স এলো, মানে যে রাষ্ট্রপতি এলো, সেখানে প্রভাব বিস্তার করবে ভারত এবং চায়নার ওপরে। ফর ইনস্ট্যান্স এ প্রো চায়না গভর্নমেন্ট মাইট ইনক্রিজ। অর্থাৎ বর্তমানে প্রো চায়নার যে গভর্নমেন্ট আছে সেটা ইনক্রিজ করবে আস্তে আস্তে। কারণটা কি? যেহেতু শ্রীলঙ্কায় লেফট গভর্নমেন্ট এলো, এই কারণে, ওকে?
চাইনা ইনফ্লুয়েন্স ইন দি ইন্ডিয়ান ওশান এবং চ্যালেঞ্জিং ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, অর্থাৎ যে যদি চায়নার প্রভাব পড়ে শ্রীলঙ্কায় তাহলে কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া স্পেশালি ইন্ডিয়ান ওশানে কিন্তু চায়নার যে প্রভাব সেটা আরও বাড়বে এবং সেক্ষেত্রে ভারতের যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু আস্তে আস্তে চ্যালেঞ্জের মুখে পড়তে থাকবে, মানে পড়বে। ওকে, তাহলে ফরেন পলিসিটা আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর দেখো ইকোনমিক ইন্টারেস্ট। অবশ্যই ইকোনমিক ইন্টারেস্ট আমাদের বিশাল প্রভাব পড়বে, কারণ হচ্ছে কিছুদিন আগে মানে শ্রীলঙ্কা তো দেউলিয়া হয়ে গেছিলো, ভারত কিন্তু ব্যাপক মানে সাহায্য করেছিল এবং শ্রীলঙ্কায় একটা পোর্ট নির্মাণ হয়েছে। দেখো ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট শ্রীলঙ্কা সাচ অ্যাজ 500 মিলিয়ন মানে $500 মিলিয়ন ইনভেস্ট করেছে কলম্বো পোর্ট নির্মাণের জন্য, ঠিক আছে। তাহলে এটা যদি আবার প্রবলেম তৈরি হয়, নতুন সরকার এসে তাদের পলিসি কেমন হবে, ইন্ডিয়ার সঙ্গে রিলেশন কেমন রাখবে, সেগুলো সব কিছু ডিপেন্ড করবে। যদি ভালো হয় তাহলে কিন্তু ভালো, না হলে কিন্তু প্রবলেম, তো এত টাকা ইনভেস্ট হলো সবই কিন্তু বেঁচতে যাবে। আর একটা নতুন একটা পরিকল্পনা হয়েছিল, ঠিক আছে, কিছুদিন আগে একটা প্রতিবেদনে বেরিয়েছিল, সেটা হচ্ছে তোমার আমাদের যে রাম সেতু, হ্যাঁ আমাদের মানে শ্রীলঙ্কার সঙ্গে ইন্ডিয়ার আরও বেশি ইকোনমি আরও বাড়ানোর জন্য এবং রিলেশন আরও ভালো করার জন্য রাম সেতু নির্মাণের একটা পরিকল্পনা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এটা যদি নতুন গভর্নমেন্ট যদি এসে এটা প্রবলেম তৈরি করে তাহলে কিন্তু আর সমস্যাতে আর হবেই না হয়তো, ঠিক আছে। তো এরকম এগুলো হচ্ছে ইকোনমিক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রবলেম তৈরি। আর একটা হচ্ছে এথনিক রিলেশান। এথনিক রিলেশানটা কি? দেখো আমাদের তামিলনাড়ু, যেহেতু তামিলনাড়ু এক দক্ষিণে ভারতের রাজ্য, আমাদের তামিলনাড়ুর পপুলেশান কিন্তু চায়নাতে রয়েছে, তামিল, ঠিক আছে। তো এবং সেই ক্ষেত্রে যদি ভারতের মানে তামিল যে জাতি রয়েছে সেখানে যদি মানে সংখ্যালঘু যেটা বলা হয়, সেই সংখ্যালঘুদের ওপর জাতিগত একটা পড়তে পারে, এই সমস্ত বিষয়গুলো এখানে বলা আছে। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে বলো বর্তমানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির নাম কি? দেশনায়ক, ঠিক আছে। দেশনায়ক। আচ্ছা চলো নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তো প্রত্যেকে জানো কম বেশি। ইন্ডিয়ান টিম হ্যাজ ব্যাক গোল্ড মেক হিস্ট্রি অ্যাট চেস অলিম্পিয়াড। ওকে, তাহলে চেস অলিম্পিয়াডে মানে দাবা ফেড কাপ যেটা হলো দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ওকে, ভারতবর্ষ প্রথম হচ্ছে ডাবল গোল্ড পেয়েছে, অর্থাৎ ওমেন্সের গোল্ড পেয়েছে এবং হচ্ছে মেন্সের গোল্ড পেয়েছে, ওকে। এবং এর পেছনে যারা ছিল এই হচ্ছে রত্ন আমাদের, ওকে, আমাদের ভারতের রত্ন বর্তমানে দাবার ইতিহাসে। এই হচ্ছে একে নিয়ে আমি একটা ভিডিও করেছি, আর প্রজ্ঞানন্দ, ঠিক আছে। এ হচ্ছে ভারতের প্রথম মানে সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার, মাত্র 17 বছর বয়সে গ্র্যান্ড মাস্টার হয়েছে। গুকেশ আছে, ডি গুকেশ প্রজ্ঞানন্দ, ঠিক আছে। আচ্ছা আরও রয়েছে বৈশালী রয়েছে। দেখো একটু বলে দিই, এটা নিয়ে ভিডিও করা হয়ে গেছে তবুও একটু বলে রাখি। ইন্ডিয়া মেক অল দি রাইট মুভস। কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এক্ষেত্রে একটু দেখে নাও। ডি গুকেশের অবস্থা দেখো। ডি গুকেশ হচ্ছে টোটাল 10টা খেলা হয়েছে, তার মধ্যে 8টা উইন হয়েছে, 8টা জয়লাভ করেছে, 2টো ড্র হয়েছে, ওকে। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 5 নম্বর রয়েছে ডি গুকেশ বর্তমানে। আর প্রজ্ঞানন্দ হচ্ছে এরা 2 ভাই বোন, ভারতের ইতিহাসে প্রথম একটা মায়ের গর্ভ থেকে 2টো গ্র্যান্ড মাস্টার হয়েছে, এক হচ্ছে প্রজ্ঞানন্দ আর তার দিদি বৈশালী, 2 ভাই বোন। 2 ভাই বোন। 10টা গেম হয়েছে, তার মধ্যে 3টে হচ্ছে জয়লাভ করেছে, বাকি হচ্ছে একটা লস হয়েছে, 6টা উইন হয়েছে। র্যাঙ্ক রয়েছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 12, 19 বছর বয়স, এর বয়স 18 বছর প্রজ্ঞানন্দ, ওকে। আচ্ছা অর্জুন আছে, আরও কয়েকজনের নাম একটু মনে রাখতে হবে, ঠিক আছে। বিদিত রয়েছে, অর্জুন রয়েছে, আর হরিকৃষ্ণান রয়েছে। অর্জুনের এজ কত? অর্জুনের এজ হচ্ছে তোমার 21 বছর। আচ্ছা ওমেন্সের কয়েকজন চেস প্লেয়ারের নাম মনে রাখতে হবে। প্রথমে দেখো বৈশালী রমেশবাবু, আচ্ছা হরিকা, আর হচ্ছে দিব্য, ভনিতা আগরওয়াল, আর দিব্যা দেশমুখ, আর তানিয়া সচদেব, ওকে। এই কয়েকজনের নাম মনে রাখতে হবে, যে এরকম পড়বে যে তোমার তানিয়া সচদেব কোন খেলার সঙ্গে যুক্ত, হ্যাঁ, বনিতা আগরওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা খেলা,
ওকে, এইগুলো একটু মনে রাখতে হবে। চলো নেক্সট। ইন্ডিয়া নিড এ ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি। অবশ্যই বর্তমানে ইন্টারন্যাশনাল যে পলিটিক্স সেটা পরিবর্তন হয়েছে। বর্তমানে ভারতের প্রতিবেশী যে সমস্ত দেশগুলো আছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং পাকিস্তান, প্রত্যেকটা দেশে রাজনৈতিক পালাবদল হয়েছে। বাংলাদেশের পালাবদল হলো এবং যে নতুন সরকার এলো সেটা ভারত বিরোধী, ঠিক আছে? হ্যাঁ, ভারত বিরোধী। না, বাংলাদেশে যেটা হলো এটা কিন্তু পুরো আমেরিকার এতে হয়েছে, এটা আমেরিকা, ঠিক আছে? একটা পড়ছিলাম, দেখো বর্তমানে সাউথ ইস্ট এশিয়াতে যে সমস্ত রাজনৈতিক পালাবদল হয়েছে পুরোটার পেছনে রয়েছে আমেরিকা, ঠিক আছে? কিছুদিন আগে পাকিস্তানের যে ইমরান খানের সরকার ছিল, তো কোনো সরকার 5 বছর কমপ্লিট করে 5 বছর কমপ্লিট করেনি, কারণ হচ্ছে ইনস্টেবিলিটি। ইমরান খানের ক্ষমতা চলে যাওয়ার পেছনে কিন্তু আমেরিকা দায়ী, আমেরিকার হাত রয়েছে, ঠিক আছে? সে অনেক গল্প রয়েছে, তার জন্য অনেক সময় লাগে বলতে, ঠিক আছে? তো এটা ঠিক সেরকম শ্রীলঙ্কাতে হলো, শ্রীলঙ্কার নতুন বাংলাদেশে হলো। তো সেইখানে ভারতের, হ্যাঁ, এটা এবার চেষ্টা চলছে। ভারত হচ্ছে বর্তমানে একটা দ্রুত মানে ফাস্টেস্ট ইকোনমি ভাঙতে চেষ্টা, এবং ভারত দক্ষিণ পূর্ব এশিয়াতে রাজ করবে কিছুদিন পরে, এখনও চলছে, কিন্তু বর্তমান যে অগ্রগতি সেটা কিন্তু মানে ভয় পাচ্ছে, আমেরিকা ভয় পাচ্ছে, চায়না ভয় পাচ্ছে, হ্যাঁ। এবং ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে ভারতের যে সদস্যপদ সেটা দেওয়ার জন্য তো খুবই দাবি তুলেছে। স্কোয়াডে যে হলো না, স্কোয়াড যে সম্মেলন হলো, এখানে হচ্ছে ভারতের নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার জন্য অনেক কিছু, মানে সমস্ত দেশ রাজি আছে, জাস্ট চায়নার জন্য এটা হচ্ছে না। যাই হোক, আর একটা বিকল্প খোঁজা হয়েছে। আচ্ছা চলো নেক্সট। এটা একটু আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে দেখো আসাম, এইদিকে দেখো, আসাম রেকর্ড 86% ড্রপ ইন রাইনো পোচিং সিন্স 2016। ওকে, তো এই ভাই চায়না বলছে আসাম রেকর্ডেড 86% ড্রপে, অর্থাৎ যে এই রাইনো মানে কি একশৃঙ্গ গন্ডার, একশৃঙ্গ গন্ডারের যে মানে কী বলবো চোরা কারবার হয় যেটা, সেটা 86% কমিয়ে দিয়েছে। ওকে, দেখো কাজিরাঙা, আমরা জানি কাজিরাঙা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। কাজিরাঙা অ্যান্ড আদার্স প্রোটেক্টেড হ্যাবিটেন্ট অফ দি ওয়ান হর্ন রাইনো ইন আসাম recorded an 86% drop in poaching of the herbivorous since আচ্ছা 2016 সাল থেকে মানে এখনও পর্যন্ত আসামের যে চোরা কারবার হতো বা চোরা চালান হতো সেটার 86% কমিয়ে গেছে। এর জন্য দায়ী মানে এর পেছনে কে রয়েছে দেখো, চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা মানে বলেছেন যে এরকম এবং রাইনো ডেতে এই প্রতিবেদনটা বা এই কথাটা বলেছি আর কি, ঠিক আছে? এবং এর জন্য অনেক কিছু ব্যবস্থা গ্রহণ করেছে, সেটা কি চিফ মিনিস্টার কী করেছিল দেখো, প্রায় আচ্ছা নরেন্দ্র মোদী একটা কমিটমেন্ট দিয়েছিলেন যে এই সমস্ত চোরাচালান রোধ করার জন্য পোচিং ক্যাম্প 233টি অ্যান্টি পোচিং ক্যাম্প চালু করেছিল এখানে, ঠিক আছে? যে কারণে এই অংশে 86% এই যে শিকার বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? অ্যাক্টিভলি এরা এটা করেছিল। আচ্ছা নেক্সট দেখো, হ্যাঁ এটা একটু করতে হবে। আচ্ছা এটা করতে হবে, দেখো কোয়াডস লাঞ্চ মেরিটাইম হেলথ ইনিশিয়েটিভ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমি বলেছি, তবুও একটা বলে দিই আজকে, এখন বর্তমান নিউজ এটা দেখো। হ্যাঁ দেখো, কোয়াড লাঞ্চ কী করেছে, মেরিটাইম অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ, অর্থাৎ কোয়াড হচ্ছে 4টে মানে দক্ষিণ পূর্ব এশিয়ার 3টে দেশ এবং হচ্ছে আমেরিকা, 4টে দেশ নিয়ে গঠিত একটা কমিটি, মানে কমিটি বলতে একটা সংগঠন। সেই সংগঠনে কারা কারা রয়েছে, আমেরিকার রাষ্ট্রপতি, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া, ঠিক আছে? অর্থাৎ 4টে দেশ মিলে হচ্ছে আমাদের ভারত মহাসাগর এবং হচ্ছে আটলান্টিক মহাসাগরের যে নিরাপত্তা এবং হচ্ছে এগুলো সবই কূটনৈতিক বিষয়, তো এই সমস্ত বিষয় আরও বেশি জোরদার করার জন্য
অ্যাকচুয়ালি মেন বিষয় হচ্ছে চায়নার যে প্রভাব সেটাকে সেটাকে খর্ব কম করার করার জন্য, জন্য। হ্যাঁ সেটাকে খর্ব করার জন্য এই 4টে দেশ মিলে একটা অ্যালায়েন্স করেছে যেটা স্কোয়াড নামে পরিচিত। এবং এই স্কোয়াডের চতুর্থ চতুর্থ এটা সম্মেলন হচ্ছে। ওকে, এই চতুর্থ সম্মেলন হয়েছে আমেরিকাতে, আমেরিকার জো বাইডেন উপস্থিতিতে সেখানে এই সম্মেলনটা হয়েছে। এবং এই সম্মেলনে খুবই গুরুত্বপূর্ণ একটা করা হয়েছে যেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। ভারত হচ্ছে একটা কলকাতায় কলকাতাতে সেমিকন্ডাক্টার পাবে আর কি। সেমিকন্ডাক্টার মিনস হচ্ছে কি বলতো, এটা যদি হয় আমাদের কলকাতাতে তাহলে কিন্তু হ্যাঁ বিভিন্ন মেশিনারি, মোবাইল, ঠিক আছে, থেকে শুরু করে ল্যাপটপ অনেক থেকে কাজ ইলেকট্রনিক্স হয়। দ্রব্য থেকে শুরু করে এই যে আধুনিক যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে, ঠিক আছে, মাইক্রো যে সমস্ত ইলেকট্রনিক্স দ্রব্য এখানে তৈরি হবে। তাহলে এটা যদি হয় বিশাল, এটা ছোটোখাটো না, এটা হাব, ঠিক আছে, মানে বেঙ্গালুরু যেমন ইলেকট্রনিক্স হাব পরিণত হয়েছে, তো সেরকম হবে যদি হয় তাহলে খুবই মানে বিরাট বড় এরিয়া জুড়ে তৈরি হবে। হ্যাঁ, ছেলেরা অনেক কাজ হবে। অবশ্যই কর্মসংস্থান হবে, ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। হতে দেবে তো? এটা হচ্ছে চ্যালেঞ্জের বিষয়, পশ্চিমবঙ্গে হবে কিনা এটা চ্যালেঞ্জের। জমি দেবে? যদি রাগ করে ফিরিয়ে দেয় দিদি। হ্যাঁ, ওর রাগ প্রচুর। সেই তো অবশ্যই। ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার, চাকরি দেয় নাই খেতে দে। যাই পারে হোক, মারামারি বেশি হ্যাঁ। হবে। তো যাই হোক, ক্রুশিয়াল কোয়াডস ইনিশিয়েটিভ মানে একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়াড ইনিশিয়েটিভ নিয়েছে এই 4টে দেশ। কি ইনিশিয়েটিভ নিয়েছে? কী গো, জুম হচ্ছে না? দেখো 4টে দেশ, প্রথমে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং হচ্ছে ইন্ডিয়া এবং জাপান। 4টে দেশ বিভিন্ন বিষয় নিয়ে বলেছে, এগুলো একটু অতটা ডিসকাস করতে হবে না, মোটামুটি একটু জেনে রাখো। সার্ভিক্যাল ক্যান্সার এবং হচ্ছে ইন্ডিয়ান ওশান মানে দক্ষিণ পূর্ব এশিয়ার যে জলপ্রপাত আছে এবং সিকিউরিটির ওপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ওকে, 4টে দেশ একটু মনে রাখতে হবে, এটা করলে হয়ে যাবে। মেজর আউটকাম কোয়াড সামিট, এই কোয়াড সামিট থেকে কী কী আউটকাম হলো একটু জাস্ট হালকা করে বলে দিই। দেখো, নিউ কোস্ট গার্ড এক্সারসাইজ হবে, ওকে, লজিস্টিক নেটওয়ার্ক হবে, মেরিটাইম সার্ভিলাইন্স, হ্যাঁ, এক্সপেনশন হবে, অ্যান্ড কোয়াড ক্যান্সার মনস্যুট হবে, মানে ক্যান্সারের ওপরে যত ধরনের প্রবলেম হয় সেগুলো রিমুভ করবে এই সমস্ত দেশগুলো, ঠিক আছে, মানে আর্থিক সহায়তা দিয়ে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। গবেষণা চলছে তো সবচেয়ে কম খরচে কীভাবে হচ্ছে কি হবে। এই কি ওষুধ আচ্ছা, এই পার্টটা এখানে এই পর্যন্ত জানলেই হবে। আচ্ছা, নেক্সট দেখো কি আসছে। এটা একটু জেনে নিতে হবে, অতটা গুরুত্বপূর্ণ না, যেহেতু সোশ্যাল ইস্যু, এটা একটু জানতে হবে। দেখো, ইউপি, রাজস্থান অ্যান্ড হচ্ছে এমপি মানে মধ্যপ্রদেশ টপ ইন কেসেস অফ অ্যাট্রোসিটিস অন দলিত রিপোর্ট, অর্থাৎ বর্তমানে দলিতদের ওপর অত্যাচার মানে নৃশংস পরিমাণ সবথেকে বেশি টপ রয়েছে ইউপি, রাজস্থান এবং মধ্যপ্রদেশ। ওকে, মানে এখানে আমাদের এইদিকে কিন্তু এটা হয় না, আমাদের পশ্চিমবঙ্গে এসব হয় না, তাই না? দলিত বলতে ঠিক দলিত বলতে এসসি এসটি এই সমস্ত মানে নিচু জাতি যারা রয়েছে তাদের ওপর অত্যাচার ওই সমস্ত রাজ্যে অত্যাধিক মানে যেহেতু না, শিক্ষার হারটা আপনি একটু এটা ভুল কম। বলছেন। মানে না, জাত ঠিক। সেই প্রাচীন, না, এই রাজ্যে হয় কিন্তু আমরা জানি না বলে। হ্যাঁ হয়, সব জায়গায় হয়, তবে অনেক এগুলো বেশি হয় হোস্টেলের দিকে, মানে যেগুলো হোস্টেল থাকে ওগুলো আলাদা করে দেয়। একটু জাত পাত নিয়ে একটু আলাদা যারা করে। হ্যাঁ, এইসব পছন্দ করে না। যেমন এই কোটা আছে ওখানে অনেক আলাদা জায়গায় করে দেয়। উত্তরপ্রদেশে তো খুবই ছিল, যেমন নিচু জাত এখনো আছে। দেখো এই র্যাঙ্কিং দেখো, উত্তরপ্রদেশ টপ র্যাঙ্কে রয়েছে, তারপর রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু 3%, হরিয়ানা, গুজরাট, এই কেরালা। টপ 4-এ তো এরাই 4 জন। এই চার মানে এই সমস্ত শিক্ষার হার কম তো যেহেতু হুম। যার জন্য হচ্ছে কি। এটা একটা সোশ্যাল ইস্যু, এটা একটু জানলেই হবে, অতটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এটা একটু জেনে নাও। 51 ডেথস ইন ইসরায়েল কোল মাইন mine এক্সপ্লোশন, অর্থাৎ 51 জন মারা গেছে ইরানে, মানে কয়লা খনি উত্তোলনে, মানে কয়লা খনিতে যারা কাজ করে কয়লা উত্তোলনে মানে জ্বলে গেছে আর কি, বিস্ফোরণ হয়েছে, ফলে 51 জন মারা গেছে এবং 70 জন কী হচ্ছে মনে হচ্ছে ওয়ার্কার, 70 জন ছিল ভেতরে, 70 অ্যাপ্রক্স ওয়ার্কার ইনসাইড দি মাইন, ঠিক আছে, 20 জন মাইনের injured ভেতরে, হয়েছে। হ্যাঁ, 70 এবং ছিল 50 নাম্বার 20 নাম্বার অফ ইনজিওর মানে 20 জন মারা গিয়েছে। মানে ইনজিওর হয়েছে এবং বাকি 50 জন মারা গেছে, 51 জন। এটা একটা নিউজ। তো যাই হোক, আজকে আর নেই, ঠিক আছে।
স্টপ করে দিই।